বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র উপস্থিত মুখ্য সমন্বয়ক উপস্থিত আমাদের ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আপনারা জানেন গত 11 তারিখে প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আমরা সেটা স্বাগত জানাই, কারণ আমরা মনে করি এই দেশের যদি একটা স্বাভাবিক উন্নয়নের জন্য, স্টেবল একটা গভর্নমেন্টের জন্য, স্থিতিশীল একটা সরকারের জন্য নির্বাচন দরকার। আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে যেখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন, এবং আমরা দেখেছি যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আসলে পূরণ হয় না, এবং এটা হওয়ারও না। কারণ একটা নির্বাচিত সরকার না থাকলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সাধারণত হয়। সুতরাং এই নির্বাচন অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন, সকলেই নির্বাচন চাচ্ছে, সেই হিসাবে তার এই তফসিল ঘোষণা করায় আমরা আনন্দিত, এবং আমরা এটাকে আবারও স্বাগত জানাচ্ছি। নির্বাচন আপনার মনোনয়নপত্র দাখিলের তারিখ দেওয়া হয়েছে 29 তারিখ, অর্থাৎ মাত্র 17 দিন, ঘোষণার তারিখ থেকে মাত্র 17 দিন থাকে, এবং নির্বাচন হবে আপনার 12ই ফেব্রুয়ারি। আমি মনে করি যে সময়টা দেওয়া হয়েছে 29 তারিখ, এই সময়টা আসলে আমাদের যে গঠনতন্ত্র আছে, আমাদের যেসব কাজ একটা মনোনয়নের জন্য করতে হয়, সেই হিসাবে কাজগুলো করার যে সময় দেওয়া হয়েছে সেটা খুবই কম। আমি আশা করব আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ তারা এটা বিবেচনা করব। আমরা মনে করি যে আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দেশ পরিচালনা করতে চাই। সেই গণতন্ত্রের প্রধান স্তম্ভ হচ্ছে নির্বাচন। আমরা অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, সেই অ্যাকাউন্টেবিলিটিটা আসলে এই নির্বাচনের মাধ্যমে একটা দলকে নির্বাচিত করা হয়, একটা সরকারকে নির্বাচিত করা হয়, তারা একটা সময় পর্যন্ত দেশকে পরিচালনা করেন, এবং তারপর তারা আবার জনগণের ম্যান্ডেটের জন্য যান। সেই ম্যান্ডেট এই নির্বাচন যদি সুষ্ঠু না, এবং যেটা আমরা আগে দেখেছি, এবং আমরা যেদিন আমাদের এই ফ্রন্ট আত্মপ্রকাশ পায় সেদিন আমরা বলেছি যে আমরা 54 বছর হয়ে গেছে, এই 54 বছরে আমরা অনেক ভুল করেছি, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে। আমরা সবসময় মনে করেছি কোনো একটা নির্বাচন দিয়েই দেশ আমরা শাসন করব। এই মানসিকতার কারণে এই যে এক নায়কত্ব বলেন, ফেসিবাদী বলেন, স্বৈরাচার বলেন, এগুলোর জন্ম। সুতরাং নির্বাচনটা হতে হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য, এবং
স্বচ্ছ, সর্বোপরি এই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ এবং এই নির্বাচনটা সকলকে নিয়ে ইনক্লুসিভ একটা নির্বাচন হতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং তার মধ্য দিয়ে একটা সরকার আসলে সেই সরকার স্থিতিশীল হয়, স্থায়ী হয় এবং একটা সুন্দর আপনার কর্মকাণ্ড তারা করতে পারে, যার মধ্য দিয়ে দেশকে এগিয়ে যায়। সুতরাং এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য যা যা করার সেটা করতে হবে। আজকে দুটো ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে যে সিকিউরিটির প্রশ্ন, আরেকটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এই দুটো বিষয়ে আমরা জাতীয় পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এটা আমি মনে করি আমাদের প্রধান বিবেচনার বিষয় হওয়া উচিত। আপনার লেভেল প্লেইং ফিল্ড আমরা এখনো দেখছি। আমি সেদিন আমাদের যেদিন আত্মপ্রকাশ করি সেদিন একটা কথা বলেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার 1991, 1996, 2001 আমরা দেখেছি তারা 3 মাসের মধ্যে একটি দলীয় সরকার থেকে তারা নিয়ে একটি নিরপেক্ষ সরকার রূপান্তরিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পেরেছে। আজকে দুঃখের সাথে বলতে হবে সেই নিরপেক্ষ সরকার কিন্তু আমরা দেখছি। প্রশাসন আজকে ভাগাভাগির প্রশাসন, এটা আমার কথা নয়, এটা সরকারেরই একজন উপদেষ্টা বলেছেন। তিনি দেখেছেন, তার সামনে তিনি দেখেছেন কিভাবে প্রশাসনকে জামাত এবং বিএনপির মধ্যে ভাগাভাগি করা। সুতরাং এই যে নিরপেক্ষতার কথা আমরা বলি, সেই নিরপেক্ষতা আমরা দেখছি এবং নির্বাচনের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে যে নিরপেক্ষতা। সেই নিরপেক্ষতা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা আমি না, আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব একসময় বলেছিলেন যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট বোর্ড থেকে কেয়ারটেকার গভর্নমেন্টে যেতে হবে এই সরকার। কিন্তু এই মোট পরিবর্তন আমরা কিন্তু দেখছি, আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল দেখছি এবং সেই যে আগে যেভাবে চলছে ভাগাভাগি সরকার সেভাবেই কিন্তু চলছে। আমি বলবো এখনো সময় আছে। এখনো সময় আছে। আপনার এই সরকারকে যে কেয়ারটেকার মোডে নেওয়ার সময় এখনো আছে, 2 মাস আছে। ওনারা অনেকদিন ধরে সরকারে আছে, সুতরাং তাদের বেশি দিন সময় দরকার নেই। তারা অন্ততপক্ষে জনগণের পারসেপশনে যেন একটা নিউট্রাল সরকার হতে পারে সেই চেষ্টা তারা করবে। যদি করতে না পারেন, আমি আপনাকে বলছি, আপনাদের বলছি, ইতিহাসে আপনাদের কিন্তু যে জাজমেন্ট আপনাদের সম্বন্ধে দেওয়া হবে সেটা খুব ভালো হবে। কারণ আমরা দেখছি বর্তমান অবস্থায়, বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা বিরাজমান থাকা অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন হবে না। আপনি বলছেন এই আমাদের দেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনি দেবেন। আমি তো মনে করি সেই অবস্থা, সেই পরিবেশ এখনো সৃষ্টি হয়। আপনারা লেভেল প্লেইং ফিল্ড এখনো করতে পারেন। আপনি
কিছুক্ষণ আগে রুহুল আমিন হাওলাদার সাহেব বললেন তার এলাকায় একজন প্রার্থী বলে দিয়েছেন যে উনি যেতে পারবেন, মামলা আছে। যদি উনি যায় মামলা আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই মামলাগুলো কি? এগুলো মিথ্যা। আপনার লেভেল প্লেইং ফিল্ড করুন। আমার এলাকায় একই কথা বলা হচ্ছে, আমাদের ওয়ার্কারকে ডেকে বলা হচ্ছে তোমরা যদি প্রচারণা যায়, তোমরা যদি ইলেকশনে পার্টিসিপেট করো, তাহলে তোমার বিরুদ্ধে আরো অনেক মিথ্যা মামলা দেওয়া হবে এবং তোমাদেরকে ঘর ছাড়া করা হবে। এর প্রতিকার সুতরাং লেভেল প্লেইং ফিল্ডে আসতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? মানে আমি একজন প্রার্থী, আমি আমার এলাকায় যাব নির্বিঘ্নে, পূর্ণ নিরাপত্তায়, আমি আমার মতামত বলবো, আমি মানুষের কাছে যাব, মানুষকে আমার কি প্রোগ্রাম আছে, কি প্ল্যান আছে, আমার দল কি করতে চায় এগুলো বলবো, এবং ভোটাররা তারা পূর্ণ নিরাপত্তায় নির্বাচনে ভোট দেবেন এবং সাথে সাথে এটাও তারা ফিল করতে হবে, তারা রিয়েলাইজ করতে হবে যে এই ভোট দেওয়ার জন্য আমার হবে, যেটা আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি। প্রত্যেক নির্বাচন হয়েছে, যে সরকার ক্ষমতায় ছিল যদি সেখানে পরিবর্তন হয়, তখন কি হয়েছে? আগের সরকারের লোকজনের উপর অত্যাচার, ভোটারদের উপর অত্যাচার, যেই দল যেতে নাই, যারা যেতে পারে না তাদের উপর অত্যাচার হয়েছে। সুতরাং এগুলো আমাদের দেখতে হবে। একটা নির্বাচন হলেই হবে, নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয় সেটা তো না। আমরা দেখেছি হিটলারের জন্ম কিন্তু হয়েছিল নির্বাচনের মাধ্যমে, মুসলিনের জন্ম হয়েছিল নির্বাচনের মাধ্যমে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য। হয়তো আপনারা চালিয়ে যেতে পারবেন, আপনার সরকার হয়তো 5 বছর চালিয়ে যেতে পারবে। আমরা দেখেছি ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া, 15 বছরের সরকার চলেছে, কিন্তু যখন ভেঙে পড়েছে সমস্ত ইনস্টিটিউশনগুলো আজকে ভেঙে পড়েছে। সুতরাং আমাদের এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি সেই জন্য আমাদের বর্তমান সরকারকে অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনারা এটা করার চেষ্টা করুন। আমরা প্রত্যেকটা, আমি যতবার প্রেসকে কথা বলেছি বা অন্যান্য জায়গায় কথা বলেছি, একটা কথা সবসময় বলেছি যে আইন শৃঙ্খলা ব্যবস্থা। আজকে আপনারা দেখছেন শিডিউল ঘোষণার 24 ঘন্টার মধ্যে একজন প্রার্থী ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে আপনি তাকে মারার জন্য মাথায় গুলি করেন। এই অবস্থাতে নির্বাচন, যিনি একজন প্রার্থী, তিনি কি করে তার প্রচারণা, কি তার নিরাপত্তা? আজকে মিছিল হবে, আজকে অনেক সুন্দর সুন্দর কথা হাদির জন্য হবে, কিন্তু হাদি তো আর যে অবস্থার আমরা শুনেছি তো মরণাপন্ন অবস্থায় আছে, ফিরে আসা কঠিন হবে। আমরা দোয়া করে তিনি যেন ফিরে আসেন, কিন্তু তিনি এই নির্বাচনে কতটুকু প্রার্থিতা রাখতে পারবেন আমি জানি না। সুতরাং আপনি বলে দিলেন একটা উৎসব মুখর নির্বাচন হবে, এইটাই যদি উৎসব মুখর হয় তাহলে আমার বলার কিছু, এটাই যদি উৎসব হয়, মানুষের মৃত্যু যদি উৎসব হয় তাহলে আমার বলার কিছু, মানুষকে হত্যা করা যদি উৎসব মুখর হয় আমার বলার কিছু। এটা আমাদের দেখতে হবে। আজকে আমরা সকলে জানি 5 আগস্টের পর অনেক আর্মস লুট করা হয়েছে বিভিন্ন থানাতে।
সেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয়। এখন পর্যন্ত সেই সম্পর্কে কোনো বক্তব্য নেই। সঠিক। আমরা আশা করেছিলাম যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন তিনি আইন শৃঙ্খলার উপর গুরুত্ব দেবেন। তিনি অন্তত পক্ষে আমাদের বলবেন যেগুলো উদ্ধার হয়েছে, উদ্ধার না হলে অল্প দিনের মধ্যে এই অস্ত্র উদ্ধার হবে। কিন্তু তিনি কিচ্ছু বলেন। আইন শৃঙ্খলার উপর কোনো জোর দেন। আমাদের যে আইন, সে আইনে আপনার যেদিন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় তারপরে তার উপর একটা বিরাট দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব তার উপর। আজকে একটা থানার ওসিকে বদলাতে হবে, একটা এসপিকে বদলাতে হবে, একটা ডিআইজিকে বদলাতে হবে, একটা আইজিকে বদলাতে হবে আপনার ইলেকশন কমিশনের পারমিশন, একটা সেক্রেটারিকে বদলাতে হবে পারমিশন। এবং এই শিডিউল ঘোষণার পরে বর্তমান যে সরকার আছে সেই সরকার তার দৈনন্দিন কাজ ছাড়া অন্য কাজ করার কথা না। আজকে আইন শৃঙ্খলার দায়িত্ব অনেকটাই বর্তায় প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি তার বক্তব্যে এইটার উপর বিশদভাবে কোনো আলোচনা, অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিছু বলেন। তিনি আইন শৃঙ্খলার কিভাবে উন্নতি করতে যাচ্ছেন সেই সম্পর্কে কিছু বলেন। আজকে যে মব কালচার, এইটা কি করে বন্ধ করবেন সেটাও বলেন। চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, এর মধ্যে আপনি একটা উৎসব মুখর নির্বাচন করবেন, এই কথা আপনি বলতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে সেটা হবে। আমরা বারবার করে একটা কথা বলেছি, এই জুলাই আন্দোলনের পরে আমরা যদি এখনো আমাদের আগের মতো নির্বাচন করি, আগের মতো প্রশাসন চালাই, এর চেয়ে দুঃখের আর কিছু হবে না। আমরা দেখেছি নেতৃবৃন্দ কথায় কথায় জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের কথা বলেন, তাদের আত্মাহুতির কথা বলেন, কিন্তু সেই এই যে জীবনগুলো গিয়েছে তার বিনিময়ে যে আমাদের পরিবর্তন আনতে হবে, আমাদের দেশে পরিবর্তন আসতে হবে, সেটা কিন্তু আপনার জুলাই আন্দোলনের পরে আমরা বুকে হাত দিয়ে বলি যে সন্ত্রাস কমেছে। আমরা যদি সত্যিকার অর্থে জুলাই আন্দোলনকে সম্মান দেখাতাম, আমরা যদি সত্যিকার অর্থে এই পরিবর্তনটা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতাম, তাহলে এই সন্ত্রাস কি চলতে পারত, এই চাঁদাবাজিকে চলতে পারত, এই হত্যার মিছিল কি চলতে পারত। সুতরাং আমরা মুখে এক কথা বলছি, আমরা জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ অনেক কিছুই বলছি, কিন্তু তার প্রতিফলন আমাদের প্রশাসন বলেন, আমাদের দৈনন্দিন জীবনে বলেন, জাতীয় জীবনে বলেন, কোনো কিছুর প্রতিফলন হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এটাই হচ্ছে সত্য। তারপরে আমাদের যেটা আমি সবসময় বলেছি যে আমাদের ইলেকশন কমিশন, এটা যদি তারা নিজেরা নিউট্রাল, এটা জনগণকে পারসিভ করতে হবে, যে পলিটিক্যাল পার্টিস গুলো এখানে পার্টিসিপেট করছে তাদের পারসিভ করতে হবে যে ইলেকশন কমিশন নিউট্রাল। এবং সেটা কিভাবে করবে, তাদের কর্মদক্ষতা, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে হবে। আমি মনে করি সেটা এখনো আমরা দেখছি, কারণ এখনো তারা যেই সব রাজনৈতিক দল একপেশী ভাবে
নির্বাচন করতে চায় তাদেরকে কোন রকম সতর্কতা তারা সতর্কবাণী তাদেরকে দেন, কোন অ্যাকশন তাদের অথবা তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি এটা স্বীকার করি, নির্বাচন কমিশন একলা কিছু করতে পারে। যারা রাজনৈতিক দল আছে তাদেরও দায়িত্ব আছে, তাদের নেতৃবৃন্দের দায়িত্ব আছে। তাদের নেতৃবৃন্দ তাদের কর্মীবৃন্দকে বলতে হবে, বোঝাতে হবে যে সময় এসছে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বদলাতে, সময় এসছে সহনশীলতা, সময় এসছে আমরা সন্ত্রাস না করে, মারামারি না করে, রক্তপাত না করে একটা নির্বাচন করা। কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি একদল আরেক দলকে আজকে দোষারোপ করছে। এই দোষারোপ করে লাভটা কি? এই দোষারোপের মধ্য দিয়ে কি আমরা একটা সুষ্ঠু নির্বাচন জাতি পাবে? পাবে না। আজকে দলে দলে বাদ দেন, আমাদের দলীয় কোন্দলগুলো তার জন্য অনেকে মারা গেছে, অনেকে জীবন দিয়েছে, অনেক কর্মী আজকে নির্যাতিত হচ্ছে। এগুলো বন্ধ হবে, বিজেপি বন্ধ হওয়ার আমি মনে করি একান্ত ভুলে। সুতরাং আমাদের এই যে লেভেল প্লেইং ফিল্ড এবং আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুটার পরিবর্তন যদি না হয় তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না। এত বড় একটা পরিবর্তন আসে, এতগুলো লোক মারা গেল, তারপরও যদি আমরা যারা রাজনৈতিক দল, ডেফিনেটলি যারা রাজনীতি করে, রাজনৈতিক দল করে, তারা এক একটা আদর্শে বিশ্বাস করে এবং তাদের ইচ্ছা, তাদের যে অ্যাম্বিশনটা হয় সেটা হচ্ছে যে একটা আমি ক্ষমতায় যাব এবং দেশকে পরিচালনা করব, দেশকে পরিবর্তন করব, সেটা স্বাভাবিক। কিন্তু সেটা করতে যে আমরা যদি মৌলিক বিষয়ে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং না, আমরা যদি আগের মতোই সবকিছু আগের মতোই চালাতে চাই, সেটা দুঃখজনক। তাই আমি আজকে সরকার, আমাদের নির্বাচন কমিশন বিশেষ করে এবং রাজনৈতিক দলগুলোর কাছে বিনীতভাবে আমি তাকে অনুরোধ করব যে চলো আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে একটা সুন্দর নির্বাচন উপহার, যার মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রের কথা বলি, সত্যিকার গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা করি। আমরা এতদিন আপনার জনাব তারেক সাহেবের প্রত্যাবর্তন মানে দেশে ফেরা নিয়ে অনেক কারাঘুষা সরেছে। গতকাল আমরা জানতে পেরেছি তিনি আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। আমি আশা করি তার ফেরার সাথে দেশের স্থিতিশীলতা এবং নির্বাচনের যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা চাই সেগুলোতে তিনি সাহায্য করবেন, এটা আমার বিশ্বাস। কারণ তিনি অনেক দিন দেশের বাইরে ছিলেন, দেশের সাথে কিন্তু যোগাযোগ রেখেছেন, দেশের রাজনীতির সাথে যোগাযোগ রেখেছেন, তার দলকে তিনি অর্গানাইজ করেছেন, তিনি ফিরে আসছেন এবং তার কাছে বেশিরভাগ অনুরোধ রাখবো যে এখন আমরা সকলে মিলে একটা সুন্দর দেশ গড়ে তুলি। আপনি বিদেশে ছিলেন, আপনার অনেক ত্যাগ আছে, সেই ত্যাগের বিনিময়ে আমরা দেশকে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থায়
ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবারও শকত মোহাম্মদ, শকত মোহাম্মদ। আর আমাদের আমাদের দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমাদের এখানে যারা আছে, বিশেষ করে আমাদের জাতীয় পার্টির যারা আছে, প্রত্যেকের বিরুদ্ধেই অনেক মিথ্যা মামলা আছে। আমাদের যারা প্রার্থী হবেন তাদের দেখা যাবে যে অনেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা আছে। এই মিথ্যা মামলাগুলো নিয়ে একটা নির্বাচন, যে নিরপেক্ষ নির্বাচন করা, এটা কোনো সম্ভব হবে না। সুতরাং আমরা এই মিথ্যা মামলাগুলো যাতে সহসা এগুলো উঠিয়ে নেন, সেটা সরকারকে আমরা অনুরোধ করব এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, কারণ নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আছে আন্ডার দ্য রুলস। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের এই গণতান্ত্রিক ফ্রন্টের একজন উদ্যোক্তা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের একজন উদ্যোক্তা জনাব শকত মোহাম্মদ, তিনি একজন বিশিষ্ট সাংবাদিকও। তিনি এক সময় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সেটা ইমিডিয়েটলি যাতে তুলে নেওয়া হয় এবং তাকে মুক্ত করা হয়, এই দাবিটা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের জোটের পরিকল্পনাটা জানতে চাচ্ছি যে কবে নাগাদ আপনার নমিনেশন বা নির্বাচনের প্রক্রিয়াটা কবে নাগাদ শুরু হবে? কত আসনে নির্বাচন আপনার করার পরিকল্পনা? আমরা কত আসনে, আমরা অটোমেটিক 300 আসন আছে, 300 আসনেই দেওয়ার কথা। তবে অ্যাকচুয়ালি কত দেব সেটা আগামী, আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে আমরা ঠিক করব। আমরা ইতিমধ্যেই আমাদের যে নির্বাচনের জন্য বাছাই প্রক্রিয়া শুরু করেছি, সেটাও সপ্তাহখানে, কারণ সময় নেই। 29শে ডিসেম্বর সেই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া করতে হবে। কারণ এবার যে নমিনেশন পেপার আছে, নমিনেশন পেপারও এবার একটু বোধ হয় কঠিন হবে। অনেক কিছু তথ্য সেই তথ্যগুলো জোগাড় করা, যারা প্রার্থী হবে তাদের জন্য কষ্ট করছে, আমাদেরকে আগেই জানিয়ে দিতে হবে, যাতে 29শে ডিসেম্বর তারা সেই মনোনয়নপত্র জমা দিতে পারে। কি না হলেই নির্বাচন করবে সময় না? না, ওটা ইলেকশন কমিশন তো নিয়ম করেছে, যাদের প্রতীক আছে তারা প্রতীকের আন্ডারেই করতে হবে। আর আমাদের লাঙ্গলের ব্যাপারে হচ্ছে যে আমরা লাঙ্গলটা কোর্টে আছে, আশা করি সামনের একটা শুনানি আশা করছি সামনের সপ্তাহে হবে। এটা হয়ে গেলে আমরা জাতীয় পার্টি থেকে যারা আছে তারা করব। আর যাদের কোনো ইয়ে নাই, প্রতীক নাই, তারা দে উইল হ্যাভ এ চয়েস, তারা চুজ করতে পারবে। আমাদের এখানে 6টা নিবন্ধিত দল আছে, সুতরাং 6টা, এই 6টা প্লাস আমাদেরটা হয়ে গেলে 7টা হয়ে যাবে। তাহলে সেই 7টার যে কোনো একটা তারা চুজ করতে পারবে। আর কোনো প্রশ্ন নাই? ওকে, আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, বলেন। আপনি বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা, এটা বলতে এটা যদি একটু ব্যাখ্যা করতেন। মানে আপনি বলছেন যে সবাইকে নিয়ে নির্বাচন করার কথা, কিন্তু এখন পর্যন্ত তো নির্বাচনের যে ব্যবস্থা করা হচ্ছে তাতে তো মানে সবার অংশগ্রহণের বিষয়টা তো এখনো নিশ্চিত হয়নি। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলি। না, এটা আমরা চাচ্ছি, আমরা চাই যে সকলকে, কারণ আমার কথা হচ্ছে যে দেখেন একটা যেমন আমাদেরকেও বাদ দেওয়ার কথা বলা হয়েছে, আমাদেরকেও কি জন্য বাদ দেওয়ার কথা বলেছেন, কিভাবে আমরা তাদের আওয়ামী লীগের সহযোগী হয়ে, আমরা কিন্তু কখনো আওয়ামী লীগের প্রতীক নিয়ে, নৌকা প্রতীক নিয়ে আমরা কখনো নির্বাচনও করি। হ্যাঁ, সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। তো এখন সিট অ্যাডজাস্টমেন্ট মাইনে আপনার সহযোগী হয়ে যায় এবং একজন একটা অন্যায় করলে সেই অন্যায়ের
সাথে আমরাও জড়িত হয়ে যাই। আর ইনক্লুসিভ বলতে আমার কথা হচ্ছে যে আইনি দৃষ্টিতে যারা নির্বাচন করতে পারবেন তাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত। সকল দলের অংশগ্রহণ। আপনারা কি নির্বাচন করতে কোনো বাধা পাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি নির্বাচন করতে কোনো বাধা না, ডেফিনেটলি বাধা পাচ্ছে। আমাদের বাধা তো অনেকগুলোই বললাম। একটা হচ্ছে মিথ্যা মামলা, এটা এলাকায় এখন যে মব কালচার আছে সেটা কিন্তু এখনো আছে। আমি একটা নির্বাচনের একটা ইয়েতে আপনাদের সাথে কথা বলার সময় একটা কথা বলেছিলাম যে যদি আইন শৃঙ্খলার পরিবর্তন না হয়, যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে এবারে নির্বাচনটা হবে মব কালচারের এবং আর ডিসক্রিমিনেশন যেটা ইলেকশন কমিশন করেছেন, ইলেকশন কমিশন এটার ব্যাপারে আমরা বলেছি আমাদের মধ্যে ভাগাভাগি, কিন্তু আমরা প্রত্যেকটা দলকে যারা রেজিস্টার্ড দল ছিল তাদের সবাই কিন্তু ডাকেন, তাদের তো সেই এখতিয়ার নাই। ফর দ্যাম এভরিওয়ান ইজ ইকুয়াল। এবং আপনি ইলেকশন না হওয়া পর্যন্ত বলতে পারবেন না যে এই দল জিতবে বা ওই দল জিতবে। সুতরাং এখানে যে নিউট্রালিটি অফ ইলেকশন কমিশন এটাও একটা সমস্যা। বিশেষ করে সমস্যা হচ্ছে যে এলাকা আজকে সিকিউরিটি ইজ এ প্রবলেম। এখন প্রত্যেকটা এটা অন্যান্য দলের মতো আছে, আমাদের দলের বেশি যে আমাদের নিরাপত্তার ব্যাপারটা একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। ওকে, থ্যাংক ইউ, এখানে শেষ করলাম।